এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই গল্পটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা নতুন এসেছো। চলো গল্পে যাওয়া যাক। টাটা। অন্দরমহলে বসে আছেন ভেজাল কটক। ঠিক শুনেছেন, ভেজাল কটক। কারণ আজ অব্দি যতগুলো বিয়ে করিয়েছেন তার মধ্যে সবকটাই ভেজাল যুক্ত বিয়ে। হ্যাঁ, দু একটা বাদ দিয়ে আর কি। ধরুন, পাত্র যদি খাটো হয়, ইনি পাত্রীর কাছে গিয়ে বলেছেন ছেলে তাল গাছ সমান। এবার বিয়ের আগে ইনি পাত্র পাত্রী দেখা করাটাও জ্যোতিষীর কারণ দেখিয়ে ক্যান্সেল করিয়ে দিলে কেউ মেনে নেয়, তো আবার কেউ মেনে নেয় না। যারা বুদ্ধিমান তারাই মনে করেন ইনি ভেজাল কটক। এদিকে স্বয়ং ভেজাল কটকই নিজের এমন নাম রেখেছেন, কারণ ইনি নাকি যে সম্পর্ক নিয়ে আসেন সব নির্ভেজাল হয়। আর কেউ যাতে ওনার উপর নজর না দেয় সেই জন্যই নাকি এমন নাম রেখেছেন তিনি। মিসেস আই বলে উঠলেন, ঘটক মশাই, আপনি তো বলেছিলেন আজকে একখান পাত্রের খোঁজ আনবেন। এবার বলুন না, পাত্রের সন্ধান পেলেন কি? কথাটি তিনি খুব চিন্তিত হয়ে বললেন। ঘটক মশাই থলে থেকে দুটো ছবি বার করলেন। নেন দেখেন, মায়ের ছবি। আপনার রাজপুত্রের জন্য তো আর জেনে তেনে একটা মাইয়া নিয়ে আসলেই হইব না। অনেক খুঁজতে লাগলো, তারপর পেলুম। তারপর ঘটক মশাই দুখানা ছবির বিবরণ দিলেন খুব সুন্দর করে মিস আয়ুর কাছে। পাশে বসে আছে জিমিন, মানে মিসেস আয়ুর বড় মেয়ে। তার একমাত্র ছোট ভাই জিয়ন জাংকুকের বিয়ের জন্য সে বিশেষ চিন্তিত। তাই ঘটক মশাইয়ের বলা মেয়ের বিবরণ শুনে থতমতকে ও বলল, বলছি ঘটক আঙ্কেল, শেষের যে মেয়েটার নাম বললেন তারও নাম? এমন কি আদৌ কোনো নাম হয়? উফ, চুপটি করে বসুনি মাইয়া। মাইয়ার যে বিবরণ শুনলেন তাতে কি কোনো খাদ আছে নাকি? যদি বলেন তো বিয়ের পাকা কথা সেরে ফেলি। জিমিন বাধা দিয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, অত তাড়াতাড়ি কিসের পাকা কথা বলবেন? আগে ভাইয়ার সাথে দেখা হোক, কথা হোক, তারপর না বিয়ের কথা এগোনো যাবে। জিমিন ঠিকই বলেছে। কল মি অন মাই নাম্বার 999, ভেজাল কটক কলিং। ওকে, আই এম আশি। একটু ইঞ্জিরি মেরে মিষ্টি কেটে কেটে বেরিয়ে গেলেন ভেজাল কটক। ওমা, আমার না ছবিগুলো কেমন জানি লাগছে, ক্যাটালগের ছবি লাগছে কি, তাই না? জিমিন কথাটি একেবারে সন্দেহ ভরা চোখে বলল, আমার তো তাই লাগছে। আমার লাগছেও না। হ্যাঁ রে জিমিন, শেষে কি ইংলিশ বললেন ইনি? কিছুই তো বুঝলাম না। আরে মা, ওটা ইংলিশ নয়, বাংলিশ। ইনি মিক্স করে বললেন। ওসব ছাড়ো, আচ্ছা ভাইকে একবার বললে হতো না? ও হ্যাঁ, আগে তো জাংকুককে রাজি করাতে হবে, তারপর না বিয়ে। ছেলেটা যে কি করে বুঝি না আমি। এবার জিমিনের কণ্ঠটা একটু কাঁপা কাঁপা হয়ে গেল। ভাই আমার বিয়ে নিয়ে যেটা দেখেছে তারপর থেকে ওর হয়তো বিয়ে করার ইচ্ছেটাই চলে গেছে। আমি বুঝি মা, ওর না বললেও বুঝি। দেখ জিমিন, তুই পুরনো কথা মনে করে দুঃখ পাস না। তোর কি দোষ? ভালোবাসা সবার কপালে সয় না, যেমন আমার। যাকে বারবার ইতিহাসের পুনরাবৃত্তি আমি হতে দেব না। জাংকুকের বিয়ে আমি এমন মেয়ের সাথে দেব যে হবে সব দিক দিয়ে নিখুঁত, যে আমার ছন্ন ছাড়া সংসারটা গুছিয়ে রাখবে সবসময়। জিমিন এবার মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আমিও সেটাই চাই মা। আমি যে কে তোমার, তুমি তা বুঝি না। গানটি ফোনের অ্যালার্মে বেজে উঠতেই জাংকুক ওটা বন্ধ করে আড়মোড়া ভেঙে উঠে বসলো। গায়ের চাদরটা সরিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো সুবিন ইতিমধ্যে 8 বার ফোন করে ফেলেছে। আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি কল ব্যাক করলো জাংকুক। ফোন করেছিলি সুবিন? ইয়েস দাদা ভাই, আই কলিং ইউ। বহুত ইম্পর্টেন্ট বাত আছে। আমি দেখলাম তোমার কেবিনের বাইরে প্রচুর লোক জমা হচ্ছে। আমি লোকজনকে দেখলাম বেশ সেজে গুজে এসেছে। তোমার কেবিনে কি গুপ্তধন পাওয়া গেছে মনে হচ্ছে? আমি তো ভিতরে বুঝতে পারছিলাম না। এটাই দোষ সুবিনের,
হিন্দি, বাংলা, ইংলিশ সব মিক্স করে কথা বলে। এটাই নাকি ওর স্টাইল। আসলে বেচারা মুম্বাই গিয়ে হিরো হতে চেয়েছিল, কিন্তু ওর কথা হলো মুম্বাই ওকে আপন করে নেয়নি, তাই সেই লোককে এমন করে কথা বলে। প্রথমে এসবে জাংকুক খুব বিরক্ত বোধ করলেও এখন এসব মেনে নিয়েছে। হ্যাঁ সুবিন, আজ ইন্টারভিউ আছে, তুই চলে আসিস ঠিক সময়ে। আমার পাশেই থাকবে কিন্তু। আর দেখতো সুগতা ভাই এসেছে কিনা, এলে বলে দিস সিভি গুলো দেখে আমার কেবিনে পাঠিয়ে দেয় যেন। তুমি কিছু চিন্তা नहीं করো দাদা ভাই, আমি আছি না। I now go and call him সুগতা ভাই। রাকিং ফোন। ও হ্যাঁ, সুপ্রভাত দাদা ভাই। জাংকুক একটু হাসলো। ওর আবার সুপ্রভাত, তাও বলল সুপ্রভাত। ফোনটা রেখে বিছানা ছেড়ে ওর ঘরে থাকা বড় আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো জাংকুক। নিজের প্রতিবিম্ব দেখে নিজেই হাসতে লাগলো। আমি মোস্ট ইয়ংগেস্ট সাকসেসফুল বিজনেসম্যান জন জাংকুক, যার দক্ষতা দেখে বড় বড় বিজনেসম্যানরা রীতিমতো টক্কর দিতে গিয়ে হিমশিম খেয়ে যায়। যে কিনা এমন এমন প্রজেক্ট নিয়ে সামনে আসে, তার আশেপাশে আর কেউ দাঁড়ানোরও সুযোগ পায় না। যে কিনা সবার চোখে একজন অহংকারী, পাওয়ারফুল একজন মানুষ। সত্যি অহংকারী আমি। বিজনেস টপ পজিশনে আছি, তাই আমি অহংকারী। কর্মচারীরা ঠিকঠাক কাজ না করে বেতন নিয়ে আরামে পায়ের উপর পা তুলে জীবন কাটাবে, আর সেটা আমি হতে দেব না। আর সেটা হতে না দিলেই আমার মন নেই, আমি দয়ালু নই। অন্যায় সহ্য করতে না পেরে সেটার প্রতিবাদ করলে আমি ভুল। কেউ একজন বৃত্তে করলে আমার তাকে জড়িয়ে ধরে পার্টি করা উচিত, হয়তো তাই আমি ভুল। আমার গোটা জীবনটাই একটা ভুল। এই ভুলে ভরা জীবন নিয়ে স্বপ্নময় ক্রিয়েশন সামলাচ্ছি দিনের পর দিন। এই ভুল নিয়েই টপ পজিশনে আছি। ঠিক ঠিক এভাবে চলতে থাকবে সবকিছু। জন জাংকুক এই চার দেওয়ালের মাঝে যেমন, সবার কাছেও তেমনই থাকবে। একটা কঠিন মানুষ হয়েই থাকবে। কাউকে আমি দুর্বলতার সুযোগ নিতে দেব না, কাউকে না। জাংকুক কথাগুলো বলে নিজের চোখ থেকে গড়িয়ে পড়া জলগুলো মুছে নিয়ে রেডি হতে চলে গেল। আজ অফিসে অনেক কাজ, নিজেকে নিয়ে পড়ে থাকলে তো আর চলবে না। জাংকুক রেডি হয়ে নিচে নামতেই ওর আদরে মানুষটা হাতটা চেপে ধরলো। নিজের হাতে ছোট ছোট আঙ্গুলের বন্ধন পেতে হাসি ফুটে উঠলো ওর ঠোঁটে। ঝটপট সে আঙ্গুলগুলো ধরে খোদে সদস্যটিকে নিজের সামনে এনে বলল, গুড মর্নিং মাই লিল কুইন। কি হলো, আপসেট মনে হচ্ছে? হাসিটা কোথায়? আর বলিস না ভাই, মিনির স্কুল থেকে প্যারেন্টস মিটিং এ মেসেজ এসেছে, আর এটা নিয়ে মন ভালো নেই কুইনের। জাংকুক মিনিট খানিক নিজের দিদিয়ার দিকে চেয়ে দেখলো, তারপর বলল, দিদিয়া তুই তো যাস প্রত্যেক বছর, এই নিয়ে মন খারাপ করার কি আছে? ভাই এবারে ব্যাপারটা আলাদা রে। মেসেজে স্পষ্ট লেখা আছে ওর বাবা মা দুজনেই যেন উপস্থিত থাকে। তুই বুঝতে পারছিস কি বলছি? এবার জাংকুকের চোল শক্ত হয়ে এলো, তাও নিজের অভিব্যক্তি বিশেষ বুঝতে না দিয়ে বলল, তাদের তুই জানিয়ে দে ওর বাবা বেঁচে নেই, সিম্পল। তুই সিঙ্গেল মাদার, তোকে তো আগে বলেছি মিথ্যে পরিচয় বহন করে কোনো লাভ নেই। মামাই, আমার কি সত্যিকারের পাপা নেই? আমার ফ্রেন্ডরা সবসময় বলে ওদের পাপা নাকি ওদেরকে অনেক গিফট দেয়, আমায় কেন আমার পাপা কিছুই দেয় না? মিনি কথাগুলো বেশ মন খারাপ করেই বলল। ওর কথায় ভিজে উঠেছে জিমিনের চোখ, যেটা জাংকুকের চোখ এড়ালো না। জাংকুক এবার মিনিকে ধমকে উঠল, মিনি তোমাকে কতবার বলেছি না পাপা কেন আসে না এসব বলবে না? মিনি চুপ করে সোফায় গিয়ে বসে পড়ল। আসলে ওর মামাই যে ওর সব, তাই তো মামা একটু ধমকে কথা বললেই মুখটা হাড়ির মতো হয়ে যায়, এইটুকু পুচকির। জিমিন কাপা কাপা গলায় বলল, আমি কি করব বল ভাই, আমি জানি আমাদের সম্পর্কটা আর নেই, তবে তুইও ভালোই করে জানিস আমি মানতে পারি না। তোকে কত করে বলেছিলাম ওই অপদার্থটাকে বিয়ে করিস না, শুনিসনি তখন। এখন দেখ পরিস্থিতি কোন দিক দিয়ে মোড় নিয়েছে। স্কুলে ওর বাবা আছে এটা জানানো কি খুব প্রয়োজন ছিল? তখন যখন শুনিসনি, এখন আর ভেবে কি হবে? জাংকুক কথাগুলো বেশ রেগে বলল, সেটা এখন বুঝি রে ভাই,
তোর থেকে বড় হয়েও একটা সিদ্ধান্ত সঠিক নিতে পারিনি জীবনে। আমার মতো হতভাগের তো পদে পদে ভৎসনা ছাড়া আর কিছুই জুটবে না, কখনোই না, তাই না? এবার মনটা গলে গেল জাংকুকের। আর যাই হোক, দিদির এইসব কথা ওর মনে খুব কষ্ট দেয়। ও জানে ওর দিদি ভুল করে ফেলেছিল, আর এইসব কথা ও ভুলেও গিয়েছিল। তাই তো ওকে খুশি রাখার চেষ্টা করে জাংকুক, কিন্তু আবার রাগের ছোটে ওসব কথা তুলে ধরতেই মেয়েটার মনে কষ্ট দিয়ে ফেললো। জাংকুক, তুই আজ কখন বেরোবি? সেজন্য ফোন পর্যন্ত করলাম, রিসিভ করিসনি দেখে চলে এলাম। এনি প্রবলেম? জাংকুক জিমিনের কথাই ভাবছিল, হঠাৎ একজন পরিচিত তথা নিজের দাদার মতো মানুষটার কণ্ঠস্বর শুনে কিছুটা রিল্যাক্স হয়ে ওর দিকে তাকিয়ে বলল, সরি সুগা দাবাই, আসলে আমি পুশ আপ করছিলাম, ফোন সাইলেন্ট থাকার জন্য রিসিভ করতে পারিনি। যাই হোক, সুমি তোমায় ফোন করেছিল? সুগা এবার ইনোসেন্ট ফেস করে নিল। হ্যাঁ করেছিল, বাট ভাই অর্ধেক কথাই বুঝিনি, কি বললো? ওর ওই বাংলা হিন্দি ইংরেজি ভাষা আমার বোধগম্য হয় না ঠিক। ও তো এমনই, থাক আমি বুঝিয়ে দিচ্ছি, চলো ব্রেকফাস্ট করে নেবে। চল দিদিয়া, তোরা যা, আমার খিদে নেই বলে জিমি মিনির পাশে গিয়ে বসে পড়লো। আবহাওয়া ঠিক নেই দেখে সুগা জাংকুককে ইশারায় কি হয়েছে জিজ্ঞেস করলো। জাংকুক ছোট করে বলল, ভুলে কিছু অতীত ঘেটে ফেলেছি, তাই মুখ ভার। তুই গিয়ে টেবিলে বস, আমি দেখছি। জাংকুক মাথা নেড়ে টেবিলে গিয়ে বসলো। ও জানে নিজের মাথা গরম থাকলে সুগা ওর হয়ে সব সামলাতে জানে, তাই তো সুগার উপর এতটা ভরসা করে। জিমিন মুখ ভার করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওর মনে হয় এক এক সময় এই বাড়ি ছেড়ে চলে যেতে, তাহলে আর এইরকম কথা শুনতে হতো না। না, ভাই যেটা বলছে সেটা ঠিকই, হয়তো আমি নিজেই বুঝি না। মেয়েটা বড় হচ্ছে, ওকে আর কতদিন মিথ্যে বলবো? কিন্তু যে মানুষটা বেঁচে আছে তাকে কি মৃত বলা যায়? মিনির পাশে গিয়ে সুগা বসলো। এভাবে মন খারাপ করে বসে থাকলে কিন্তু ভালো দেখায় কুইনকে। তুমি না তোমার ভালো আঙ্কেলের সাথে সব শেয়ার করো? আজ স্কুলে প্যারেন্টস মিটিং আছে, কিন্তু আমার পাপাই কোথায় যেন লুকিয়ে আছে। মামাকে বললাম পাপাকে আজ অন্তত বলতে যে আমার জন্য স্কুলে যাবে। মাম্মা তো বললোই না, এখন তো মামাও বকে দিল। মিনির কথাগুলো যেন অভিযোগের শেষ পাতা হয়ে বেরিয়ে আসছে। না কই, মামাই বকেনি তো, ও তো তোমায় জাস্ট বোঝাতে চেয়েছিল। আসলে কি বলতো, মামাই না একদম মিষ্টি খায় না, তাই কথাগুলো যখন বলে একটু বকার মতো বলে ফেলে আর কি। তবে মামা কিন্তু তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই না? মিনি হেসে চোখ মাথা নাড়লো। হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি যাই মামাকে আদর করে দিয়ে আসি বলে ছুটতে চলে গেল। জিমিন তো চুপ করে বসে আছে, ওকে দেখে সুগা বলল, মন খারাপ করো না জিমিন। কি করব বলো তো সুগা, আজ ওর স্কুলে মা বাবা দুজনকে যেতে হবে। আমি তো জানি ইয়োনো কখনো ফিরবে না, তাও আমি নাম দিয়েছিলাম, কেননা সিঙ্গেল মাদার হিসেবে ভর্তি নিতে চাইনি স্কুলটা। আমি যে ইয়োনোকে মৃত ভাবতে পারি না, নিজেরই যেন কেমন লাগে বলে জিমিন চোখের জল মুছতে লাগলো। সুগা ওর কষ্টটা বুঝে, অবশ্য বুঝবে নাই বা কেন? নিজের ভালোবাসার মানুষটার মনের খবর কোন প্রেমিক রাখতে চায় না? প্রায় 12 বছর ধরে পরিচিত এই বাড়ির সঙ্গে, সাথে সাথে এই মানুষটি যে ওর বড্ড প্রিয় একজন। সম্পর্কটা বন্ধুত্ব থেকে কবে যে ভালোবাসা বদলে গেছে সুগা বোঝেনি, তবে এখন যেন বেশি বোঝে ব্যাপারটা আসলে কি। অপরদিকে জিমিন কখনোই রাখেনি সুগার মনের খবর। জিমিন তো কেবল ইয়োনো নামে কাউকে নিয়ে ব্যস্ত থাকতো। আফসোস, সুগা সেই দিন নিজের দুঃখ কাউকে বোঝাতে পারেনি, আজও পারে না। তবুও সুযোগ বুঝে জিমিনকে কখনো জোর করেনি। আচ্ছা ইয়োনো কি মিনির স্কুল চেনে? জিমিন মাথা নেড়ে না বলল। তুমি যদি কিছু মনে না করো তবে আমি যেতে পারি। না মানে তুমি অন্য কিছু ভেবো না, আমি শুধু ওর গার্জিয়ান হিসেবে যেতে চাই। মিটিং এ তো কথা তুমিই বলবে, আমি জাস্ট শুনবো, আর যদি কোনো প্রবলেম হয় তবে সেটাকে সামলে নেওয়ার চেষ্টা করব। জিমিন ফেল ফেল করে তাকিয়ে রইল সুগার দিকে। এমন সময় মিসেস আইও এসে বললেন, আমি সেটাই বলছিলাম জিমিনকে। সুগা তুই যাও ওদের সাথে। দেখ জিমিন,
আমি মানছি তুই দ্বন্দ্বের মধ্যে আছিস, ব্যাপারটা সত্যি মিথ্যের হয়ে গেল, তবে সুগা তো তোর বন্ধু, তাই না বল? আর বিপদের বন্ধুরাই পাশে দাঁড়ায়, তাই তো? আসলে মিসেস আয়ু নিজেই চান জিমিন যেন জীবনটা আবার শুরু করে সুগার সাথে, তাই তো ওদের সবসময় কাছাকাছি থাকতে দিতে চান। আসলে মায়েরা তো সবসময় সন্তানের ভালো চান, সেক্ষেত্রে ওনার চাওয়ারও কোনো ভুল নেই। অজ্ঞাতা জিমিন রাজি হয়ে গেল, তবে মনের মধ্যে একটা খারাপ লাগা রয়ে গেছে ওর। মিনি বিষয়টা কিভাবে নেবে? মিনির চিন্তা করো না জিমিন, আমি বুঝিয়ে বলবো, আর জাঙ্কুকও কিছু বলবে না। জিমিন আবার সুগার দিকে তাকিয়ে রইল, ও তো কিছু বলেনি, তাতে সুগা বুঝে গেল। মামাই তুমি প্লিজ রাগ করো না, আই এম সরি, আমি আর কখনো মুখ ফুটে কিচ্ছু বলবো না। জাঙ্কুক ফোনে কিছু দেখছিল, আসলে জিমিনের জন্য এখনো ব্রেকফাস্ট সার্ভ করা হয়নি, তাই সময় কাটাচ্ছিল। ঠিক তখনই ছোট্ট মিনি এসে বলতে লাগলো, না কই, একদম সরি বলতে হবে না, তুমি তো জানো আমার রাগ উঠে যায়, তাই যখন দেখবে রেগে আছি তুমি চুপ করে দৌড়ে গিয়ে বসে পড়বে, কেমন? আর আজকের জন্য একদম চিন্তা করো না, তোমার পাপা আসেনি তো কি হয়েছে, তোমার ভালো আঙ্কেল তোমার সাথে গার্জিয়ান হিসেবে যাবে, ঠিক আছে? সত্যি? ভালো আঙ্কেল যাবে? ইয়ে, আমি খুব খুশি, আমি আমার সব বন্ধুদের সাথে মিট করাবো। মিনের হাসি দেখে জাঙ্কুকের মুখেও হাসি ফুটে উঠল। তারপর সবাই ব্রেকফাস্ট টেবিলে আসতেই জাঙ্কুক স্বাভাবিক হয়ে আবার কঠিন জীবন জাঙ্কুকের লুকে ঢুকে গেল।